ধরুন আপনাকে এরকম একটি ট্যাঙ্কারের ভিতর থাকতে দেওয়া হলো, সেখানে আপনার যাবতীয় খাবার পানি অক্সিজেন সবই দিয়ে দেওয়া হলো, কিন্তু কোনো একটা সময় আপনি দেখতেছেন আপনার খাবার পানি অক্সিজেন আস্তে 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 কমে আসতেছে, আপনার সামনের দিকে মৃত্যু হবে, এটা আপনি দেখতেছেন। ঠিক তখন আপনার কেমন লাগবে? ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল আজ থেকে 25 বছর আগে রাশিয়ান এই বেরেন্ট সাগরে। 1995 সালে রাশিয়ান বাহিনী একটি যুদ্ধের জন্য সাবমেরিন তৈরি করেন, K-141 ক্রুজ। এই K-141 ক্রুজ সাবমেরিনটি লম্বাই ছিল 505 ফিট এবং উচ্চতায় ছিল 4 তলা একটি বিল্ডিং এর সমান। এই সাবমেরিনের ভিতরে ছিল 625 কিলোমিটার রেঞ্জের P-700 24টি গ্রেনেড মিসাইল এবং 24টি টর্পেডো, এবং প্রত্যেকটা টর্পেডো পানির নিচ দিয়ে ঘন্টায় 90 কিলোমিটার গতিতে চলতে পারত। এবং এই সাবমেরিনটার টোটাল ওজন ছিল 16,400 টন। এই 16,400 টনের এই সাগরের দানবটি ঘন্টায় পানির উপর দিয়ে 29 কিলোমিটার এবং পানির নিচ দিয়ে অর্থাৎ পানির লেয়ার থেকে 300 থেকে 500 ফিট গভীর দিয়ে 59 কিলোমিটার গতিতে চলতে পারতো ঘন্টায় এই সাবমেরিনটি। 2000 সালের 12ই আগস্ট রাশিয়ান বাহিনী একদিন তারা নিজেরাই নৌ মহড়ার আয়োজন করেন, এবং সেই নৌ মহড়ায় 30টি যুদ্ধ জাহাজ, 4টি সাবমেরিন এবং অসংখ্য ছোট ছোট জাহাজ অংশগ্রহণ করেছিলেন। এবং সেই নৌ মহড়া চলাকালীন সময়ে এই সাবমেরিনটি পানির নিচে ডুব দেয় এবং 330 ফিট গভীরে অবস্থান করে। ক্যাপ্টেনদের নির্দেশে সাবমেরিনের ভিতরে যে টর্পেডো গুলো বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় ওই টর্পেডো গুলো পানির নিচেই ডিসফাংশনের কারণে এবং ফুয়েলের অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ওই সাবমেরিনের ভিতরেই ব্রাস্ট হয়ে যায় এবং সাথে সাথে সামনের অংশটা ছিটকে পড়ে যায়। পরপর আরো 2 থেকে 3টি বিস্ফোরণ হয়ে যায় এবং সাথে সাথে জাহাজের অর্ধেক অংশ ধসে পড়ে যায়, এবং সেখানকার তাপমাত্রার সাথে সাথে 3000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এবং ওই জাহাজের ভিতর 118 জন নাবিক থাকে, তার ভিতর 95 জন নাবিক সাথে সাথে মারা যায়, আর বাকি 23 জন নাবিক পিছনের একটি কক্ষে অর্থাৎ 9 নম্বর কম্পার্টমেন্টে অবস্থান করেন। ততক্ষণে 9 নম্বর কম্পার্টমেন্টটা ভালো ছিল এবং 9 নম্বর কম্পার্টমেন্ট থেকে তারা জাহাজটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছিলেন, কিন্তু ব্যর্থ হয়ে গেছিলেন, কারণ ততক্ষণে সাবমেরিনটি নিজেই নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু ক্যাপ্টেন দেখতে পারলেন যে তাদের 9 নম্বর কম্পার্টমেন্টে রিজার্ভকৃত যে অক্সিজেন, খাবার, পানি সবই আস্তে 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 কমে আসতেছে, এবং সে দেখতে পারলেন 6 থেকে 7 ঘন্টা বেশি তারা বেঁচে থাকতে পারবেন না। এবং সাথে সাথে রাশিয়ান বাহিনীর কাছে তারা বার্তা পাঠিয়েছিলেন যে আমাদের উদ্ধার করো, আমাদের উদ্ধার করো, আমাদের অক্সিজেনের পরিমাণ খুবই কম, আমরা 6 থেকে 7 ঘন্টা বেঁচে থাকতে পারবো, আমাদের উদ্ধার করো। কিন্তু রাশিয়ান এই সাবমেরিন দুর্ঘটনা পুরো রাশিয়া এবং আশেপাশের দেশ ছড়াছড়ি হয়ে গেলে রাশিয়ার পার্শ্ববর্তী দেশ ব্রিটেন এবং নরওয়ে থেকে একদল উদ্ধারকর্মী দল ছুটে আসেন তাদের উদ্ধার করার জন্য, কিন্তু রাশিয়ান বাহিনী তাদের নাকচ করে দেয়। কিন্তু রাশিয়ান বাহিনী জানতো এই সাবমেরিন দুর্ঘটনা আমরা নিজেরাই উদ্ধার করতে পারবো, কিন্তু ঠিক সেই সময় রাশিয়ার প্রযুক্তি একটু দুর্বল থাকায় তারা নিজেরা ব্যর্থ হয়ে যায়, এবং পরবর্তীতে নরওয়ে থেকে সহযোগিতা নেওয়া হয়, এবং নরওয়ে থেকে উদ্ধারকর্মী দল এসে এই 9 নম্বর কম্পার্টমেন্টটি উদ্ধার করেন, এবং সেখানে হাতের লেখা একটি লিস্ট দেখতে পাই, এবং সেই লিস্টে ওই 23 জনের নাম লেখা ছিল, এবং লেখা ছিল যে আমরা অক্সিজেনের অভাবে তিলে তিলে মারা গেলাম। এই খবর পুরো রাশিয়ায় সরাসরি হয়ে গেলে রাশিয়ার সমালোচনা ঝড় ওঠে। হয়তোবা আমরা সঠিক সময় উদ্ধার কাজ চালাইতে পারলে এই 23 জনের প্রাণ বেঁচে যেতে পারত। এবং 2001 সালে এই সাবমেরিনের ভাঙ্গা স্তূপ উদ্ধার করা হয়। সেই সময় 70 থেকে 72 মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল রাশিয়ান বাহিনীর এবং রাশিয়ান সরকারের। এবং রাশিয়ার এই সাবমেরিন দুর্ঘটনায় পুরো পৃথিবীবাসীর জন্য একটি দুঃখজনক এবং শিক্ষণীয় ঘটনা।